মণ্ডলী, আসসালামু আলাইকুম। রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম। আজকে আমরা দুজন আপনাদের মাঝে উপস্থিত আছি। আমাদের মাঝে উপস্থিত আছেন রূপসী বাংলার সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আনোয়ার হোসেন এবং আমি মুসলিম টাইমসের প্রধান সম্পাদক আব্দুল খালেক খন্দকার। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের দেশ হঠাৎ করে একটি রাজনৈতিক সংকটের সম্মুখীন হয়েছে। গতকাল এটা বড়ই প্রকট আকার ধারণ করেছিল যে প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করবেন, এবং এর পরিপ্রেক্ষিতে একটি দেশের মধ্যে একটি উত্তেজনার সৃষ্টি হয়েছিল। সে উত্তেজনার পরিপ্রেক্ষিতে রূপসী বাংলা টেলিভিশন দেশের সকল পরিস্থিতিতে দেশের মানুষের সঙ্গে প্রতিটি বিষয় শেয়ার করে, প্রতিটি বিষয় আলোচনা করে। সেই সুবাদে আজ দেশের এই ক্রান্তিকাল লগ্নে, রাজনৈতিক সংকটকালে আজ আপনাদের মাঝে আমরা আলোচনা নিয়ে এসেছি। আজ আপনাদের মাঝে আমি প্রশ্ন করব রূপসী বাংলার সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর সাহেবকে। তিনি অত্যন্ত রাজনীতি বিষয়ে তিনি গভীর জ্ঞান রাখেন এবং সমসাময়িক বিষয় সম্পর্কেও তিনি যথেষ্ট জ্ঞান এবং তার বিশ্লেষণ রয়েছে বলে আমার জানা আছে। তো কাজেই আমি আজ তাকে প্রশ্ন করব যে এই বর্তমান রাজনৈতিক সংকটকালে আপনি এই সংকটটা কিভাবে দেখেন এবং সংকট থেকে আমরা কিভাবে জাতি উত্তরণ লাভ করতে পারে, এ ব্যাপারে আপনার মূল্যবান কিছু তথ্য আমরা জানতে চাই। বলুন। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আসলে নিয়মিত যে প্রোগ্রামগুলি করে থাকি বা আলোচনা করে থাকি, সেটার মধ্যে একটা হলো এই যে অন্তর্বর্তী সরকার। বিগত একটি সরকার ছিলেন একাধারা প্রায় 16 বছর। এই 16 বছরের যে রাজত্ব কায়েম করেছিলেন, সেই রাজত্ব গত 5ই জুলাই তার পতন হয়। সেটা গণজোয়ারে হচ্ছে ছাত্র ঐক্য এবং জনগণের সেই ঐক্যের যে ফল, সেই ফলের পরিপ্রেক্ষিতে এই ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে বাংলাদেশের হাল ধরেছিলেন। জি, সেই হাল ধরার পরিপ্রেক্ষিতে আমি সর্বপ্রথম একটি প্রস্তাব দিয়েছিলাম যে আমরা স্বাধীনের পর গণতন্ত্রের সরকার, একদলীয় সরকার আমরা দেখেছি, কিন্তু এই দেশের জনগণ এই যে আজকে প্রায় 54 বছর 55 বছরের রাজত্বে আমাদের দেশটা সব ধরনের রাজনীতি করে তো দেখছে যে আসলে এই দেশে যে ক্ষমতায় যায় সে হয়ে যায় ক্ষমতার লোভী। সেই লোভটা তাকে সরানোর জন্য আমরা যে সর্বপ্রথম যে প্রস্তাবটা দিয়েছি যে অন্তর্বর্তী সরকারকে এই সরকার এইভাবে তৈরি না করে এটি সরকার সুন্দরভাবে গঠন করতে হবে। যে সরকারটা হবে হলো জাতীয় ঐক্য সরকার। জাতীয় ঐক্য সরকার হইলে একটা দেশকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে এবং একটা দেশকে উন্নয়নশীল রাষ্ট্রের দিকে নেওয়ার জন্য একটি কৌশল অবলম্বন। সেটা হবে যেন আমরা বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতা তো দেখছি, কিন্তু জাতীয় ঐক্য সরকার ক্ষমতা তো আমরা কখনো দেখিনি। তো জাতীয় ঐক্য সরকারের ফর্মুলা যেটা আমি রাজনৈতিক বিভিন্ন থেকে আমি যেটা বিশ্লেষণ করে পাইছি, সেটা হলো জাতীয় ঐক্য সরকার তৈরি করতে হইলে বাংলাদেশের প্রায় 45টা রাজনৈতিক দল আছে, রাষ্ট্রীয় নিবন্ধিত। 45টা রাজনৈতিক দল থেকে যদি অন্তপক্ষে 45 জন লোককে নিয়ে এবং বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্লাস আদার্স অন্যান্য যেমন আপনার বুদ্ধিজীবী, তারপরে বিচার বিভাগ, তারপরে আপনার বিচার বিভাগের সাথে যেমন লয়ার আছে, সিনিয়র যারা লয়ার তাদেরকে, এবং সাংবাদিক এবং জাতির যে সামাজিক ভাবে যারা কাজ করেন, বিভিন্ন রাষ্ট্রীয় যে সামাজিক ভাবে কাজ করেন,
তাদেরকে নিয়ে যদি একটি রাষ্ট্রীয় মানে জাতীয় সরকার তৈরি করা হয়, তাহলে কি হবে? এটা সুফল এবং কুফল থাকে। সুফল যেটা আমার দৃষ্টিতে যে সুফল, এই সুফলের উপরে কোনো সুফল হইতে পারে না। কারণ একটা জাতীয় ঐক্য সরকার থেকে দেখতে হবে যে আপনি আজকে দেখেন বিগত সরকারের আমলে আমরা দেখছি এক একজন এক একভাবে মন্তব্য করছে, কিন্তু সেই সরকারকে শেষ মুহূর্তে গত 5ই জুলাই কিন্তু তার পদত্যাগ হইতে বাধ্য হয়েছে। কারণ এখানে বহুত হতাহত হয়েছে, বহুত নিহত হয়েছে, অসংখ্য পুলিশ একটা পক্ষ নিয়ে একা দ্বারা সাধারণ ছাত্র জনতাকে গুলি করে তারা তারা এই সরকারকে টিকাইতে চাইছিল। কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশের যে গর্ব সেনাবাহিনী, এই সেনাবাহিনী আজকে সেই সরকারের বিপক্ষে যাওয়ার কারণেই কিন্তু তাদের পদত্যাগ করতে বাধ্য হয়েছে। তবে এই ধরনের সিস্টেম কিন্তু বিশ্বের অনেক দেশে আমরা দেখছি, যে একটা সরকার যখন স্বৈরাচার হয়ে থাকে তখন কিন্তু গণজোয়ারের মাধ্যমে কিন্তু তাদের পতন হয়। তো বাংলাদেশে সেটাই হয়েছে। তো সেই পতনকে আর আমরা যেমন ভবিষ্যতে দেখতে না চাই, কারণ এই যে পতন আমরা আর কত দেখবো? আমরা এক স্বাধীন করছি, এইরকম বহুত আমাদের কাছে আসা যাওয়া গেছে, কিন্তু সাধারণ মানুষের যে জীবন হানি হচ্ছে, শুধু পতন হচ্ছে না, পতনের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে অসংখ্য সাধারণ মানুষ তারা জীবন দিচ্ছে এই পতনের কারণে। শুধু জীবন না, আপনি দেখেন যারা ক্ষমতায় আছে শুধু তাদের উন্নয়নই করছে, আসলে কি তারা জনগণের উন্নয়ন করছে? জনগণের উন্নয়ন কিন্তু করেনি। এখন জনগণের উন্নয়ন করতে হলে কি করতে হবে? জনগণকে সাথে নিতে হবে। জনগণ যদি সাথে নিতে হয় তাহলে কি করতে হবে? তো জাতীয় ঐক্য সরকার করতে হবে। এই জাতীয় সরকারের ঐক্যের মাধ্যমে যেটা উন্নয়ন হবে, সারা বিশ্বে তাকিয়ে থাকবে যে বাংলাদেশ কি করে এইভাবে উঠে গেল। সেই পদ্ধতিটাকে আমি সর্বপ্রথম এই ডক্টর ইউনূস, যেহেতু উনি অন্তর্বর্তী সরকারের প্রধান, তার কাছে আমি প্রস্তাব দিয়েছিলাম এই আমাদের টেলিভিশনের মাধ্যমে, যে এইটা করলে একটা দেশকে সহজে উন্নয়নশীল নেওয়া যাবে। যেমন সোজা কথা, কোন রাজনীতি দল এককভাবে লুটতরাজ করতে পারবে না, কোন মানে এককভাবে কোন বিষয় তারা তার একক মতামত সরাসরি দিতে পারবে না, যেহেতু এর অন্যজনকে ধরার ক্ষমতা থাকবে। এই সিস্টেমে যদি একটা রাষ্ট্র পরিচালনা হয়, তাইলে আমার মনে হয় যে এখানে সবার মতামত থাকবে, মানে মেজরিটি পার্সেন্ট। আপনি যদি 100% থেকে যদি আপনি মনে করেন 80% পেয়ে গেলেন বা 70% পেয়ে গেলেন, সংখ্যাগরিষ্ঠ হলে আপনি ওইটাকে আপনি মতামত দেন, ওইভাবে আপনি বাজেট তৈরি করেন, ওইভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করেন। এবং ফার্স্ট একদম মানে সোজা কথা, যারা রাষ্ট্রপতি থেকে শুরু করে একদম টপ টু বটম, মানে একদম ইউনিয়ন কাউন্সিল আপনি ওই সিস্টেমটা নিয়ে যান, তাইলে কি হবে? একটা রাষ্ট্র সুন্দরভাবে চলবে, তৃণমূল পর্যায়ে সকলের অংশগ্রহণ থাকবে। সেম এখানে যেই সেইভাবে সিস্টেম থাকবে, ওখানে ওই সিস্টেমটা থাকবে। তাইলে কেউ দুর্নীতি করার সাহসও পাবে না, এবং দুর্নীতি আমার মনে হয় পাবে না। আর না হলে এই দেশটা দুর্নীতি বন্ধ করা খুব কঠিন। এই কারণে আপনার বিষয়টা আপনার ধারণা থেকে বোঝা যাচ্ছে যেটা আরেকটি সুফল যেটা আমরা লক্ষ্য করতে পারছি আপনার আলোচনা থেকে, সেটা বোঝা যাচ্ছে যে এই যে ফ্যাসিবাদ যে একটা কথা ইদানিং আমরা শুনতে পাচ্ছি, ফ্যাসিজম, তার সরকারের মধ্যে ফ্যাসিজম বা ফ্যাসিবাদের যে প্রবণতা, এটা লোপ পাবে। এইটা হবে না, এই ফ্যাসিবাদীদের হবে না। কারণ কি, তখন তো একক কর্তৃত্ব থাকতেছে না। জি, একক কর্তৃত্ব মানে আপনারা বলতেও পারতেছে না যে আপনি এটা একক করতে পারতেছেন। কারণ কি, তখন তো সবার এনে মতামত থাকতেছে, সবাই মিললে একটা জাতীয় সরকার করতে হবে। তখন আপনি যদি এখানে 43টা 45টা দল আছে, আপনি যদি সরাসরি করতে হলে 45টা দল মিলে করতে হবে, এবং এই দেশের একদম সকল লেভেল মিলে করতে হবে, নাহলে তো আপনি পারতেছেন না। তা তো সম্ভব না, মানুষ তো তা করবে না। না, তখন তো সম্ভব, তখন তো এটা হবে না। এবং আপনি কি মনে করেন এর মধ্যে যে আমাদের সমস্ত পেশা, আপনার কথা তো সব ফুটে উঠেছে, আপনি বলেছেন যে সামরিক বেসামরিক, এখন আমরা যারা জাতির বিবেক, আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমরা বিভিন্ন তথ্য বার্তা আমরা প্রচার করি, আমরা দেখাই যে সাংবাদিকদের মধ্যেও থাকবে, সাংবাদিকদের মধ্যে রাখতে হবে। কারণ কি, সাংবাদিকদের মধ্যে এমন নাইলে তো সাংবাদিক সবার মধ্যে থাকতে হবে। এমনকি যে এটা আপনার ইয়েতে যাচ্ছে আলেম সমাজ, আমাদের দেশে 95% মুসলিম যেহেতু এই দেশে, সুতরাং আলেম সমাজের মধ্যে থেকেও প্রতিনিধি। এবং আরেকটা খুব মানে পৃথিবীর কোন দেশে এইরকম একটা নজির নাই। বাংলাদেশে আমাদের বিগত মানে এই বর্তমান পরিস্থিতিতে একটা ডাটাবেসে পাওয়া গেছে প্রায় 30 লক্ষের মতন কোরআনে হাফেজ আছেন। সেটা পৃথিবীর কোন দেশে নাই। আপনি এটা কি মনে করতেছেন? জি জি, 30 লক্ষ কোরআনের হাফেজ আছে। তাহলে আপনার কোরআনের হাফেজ আছে।
তাহলে এই সমস্ত আলেম দিয়ে যদি এই সমস্ত জাতীয় আপনার জাতীয় ঐক্যমত্যের সরকার এর মধ্যে যদি এরকম আলেম সমাজের প্রতি অংশগ্রহণ থাকে, সার্বিক লোকের অংশগ্রহণ থাকে, তাহলে সেখান থেকে একটি সুফল অবশ্যই জাতি লাভ করতে পারবে। হ্যাঁ, ওই জন্য আমার কথা লেগে আপনি সর্বদলীয় সর্বমতামতের সর্ব রাজনীতি এনে নিয়ে আসেন না। আপনি যদি কোনো ধরনের ক্লান্তিকালে কোনো ব্যাখ্যা, কোন রকম কোন সমস্যা তৈরি হলে আপনি নিয়ে আসেন না কোন হাদিসের কোন ব্যাখ্যা, কোন হাদিসের বিগত দিনের ইতিহাসটা নিয়ে আসেন, একজন বিশিষ্ট আলেম একজন মুক্তির মাধ্যমে আপনি সেটা সমাধানে যান না যে কোরআনে কি বলছে। যেমন আপনি দেখেন এখানে এই যে অনবরত যে ব্যভিচার, যেটা আপনি সরাসরি ব্যভিচার হচ্ছে, আপনি সরাসরি ধরেন আপনার খুন খারাপি হচ্ছে, সরাসরি আপনার হলো ধরেন বিভিন্ন ধরনের মানে এ টু জেড আপনার এটা হলো বিভিন্ন ধর্মে কি আছে, কোন ধর্মে কি আছে যে আপনি অনাচারে ব্যবচার করতে পারবেন, অনাচারে আপনি খুন খারাপি করতে পারবেন? পৃথিবীতে এমন কোন ধর্মে আছে কিনা? এরকম ধর্ম আমার জানা মতে নাই। পৃথিবীতে 500 রূপে ধর্ম, প্রতিটা ধর্মেতেই আমরা দেখি যে শান্তির কথা বলা আছে। তাইলে এখানে তো আপনি সর্বধর্মে, বাংলাদেশে কিন্তু সব ধর্মের লোকই আছে। আপনি ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, আপনি কিন্তু সব ধর্মের লোক কিন্তু বাংলাদেশে আছে। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে কিন্তু এরকম আপনি পাবেন না। তাইলে সেই দেশে তো অবশ্যই আপনার ঐক্যমতের রাষ্ট্রের একটা সরকার আপনি তৈরি করতে পারেন। সেই তৈরি করলে তো আশা করি আমার দেশটা সারা পৃথিবী থেকে বেশি মানে উন্নয়ন হবে এবং আমরা খুব দ্রুত ভাবে। তাহলে আপনাকে আমি প্রশ্ন করি একটা, যেটা বর্তমানে যে কথা যে আমাদের সংকট সৃষ্টি হয়েছে, যে প্রধান উপদেষ্টা পদত্যাগের একটা যে গুঞ্জন শোনা যাচ্ছে এবং যে এই সংকটের সৃষ্টি হয়েছে, এখন এর উপরে আপনার বক্তব্য কি? যে প্রধান উপদেষ্টা তার কি পদত্যাগ করা উচিত, বা এখানে থেকে তাকে রেখেই এই যে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করা যাবে কিনা? আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। দেখেন, বিগত সরকার যেহেতু যেভাবেই হোক উনি দেশ থেকে পালাইছেন, কিন্তু এখন একটা সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে। এই সরকারকে যদি আপনি যেই হোক, মানে আমি কোন রাজনৈতিক দলের এককভাবে কোনো উদ্দেশ্য বলতে চাচ্ছি না, যেটা হলো আপনি বললেন কি উনি বিভিন্ন আমেরিকাকে করিডোর দিতে চাচ্ছে, মায়ানমারকে দিতে চাচ্ছে, অন্যজনকে এটা সেটা নিয়ে আমরা বিভিন্ন মিডিয়া বিভিন্ন ধরনের বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ভাবে তারা বক্তব্য দিতে চাচ্ছেন। একজন একটা রাজনৈতিক দলের থেকে যে ধরনের বক্তব্য আসে, এরকম প্রতিটা রাজনৈতিক দলের থেকে বিভিন্ন বক্তব্য আসে। কিন্তু একজন ব্যক্তি ওনার মতন, ডক্টর ইউনূসের মতন এইরকম একজন নোবেল পুরস্কার ব্যক্তি পৃথিবীর কোন রাষ্ট্রে কিন্তু একজন রাষ্ট্রনায়ক হয় নাই। আমরা যাকে পেয়েছি, আমরা কি চাই না যে এদেশের এই যে প্রায় 20 কোটি মানুষ, আমরা আশা করি সবাই তো চাই যে আমাদের দেশটা সুন্দরভাবে চলুক, আমার দেশটা উন্নয়ন হোক, আমার দেশটা অন্যান্য দেশের থেকে উন্নয়ন আমরা করতে চাচ্ছি। তাইলে এমন একজন ব্যক্তির মাধ্যমে যার কথায় সে, আমার জানা মতে আমি জানি যে উনি যদি চায় যে এই দেশটাকে উনি আমেরিকা, আপনি ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া এদের মতো করতে, কিন্তু সে আমার জানা মতে উনি চাইলে করতে পারে, কিন্তু ওনাকে তো আপনি সুযোগ দিতে হবে। এবং ওনার মতন যদি আপনি ওনাকে বিভিন্ন ধরনের পরামর্শ দেন না, ওনাকে রাষ্ট্র পরিচালনা করার জন্য ওনাকে বিভিন্ন শাসন দেন না, তাইলে তো আমি আশা করি যে এইরকম ব্যক্তিকে ক্ষমতা রেখেই, এবং ওই ব্যক্তিকে ওই চেয়ারটাই রাখেন না, ওই চেয়ারটা রাখেই আমরা জাতীয় সরকার তৈরি করেন না, তাহলে আমরা তো আশা করি যে ওনাকে যদি আপনি ওইভাবে সুপরামর্শ দেন, সবাই মিলে যদি সুপরামর্শ দেন, তাহলে ওনার দ্বারা তো সহযোগিতা করলে চলবে। সহযোগিতা করলে, তাকে সহযোগিতা করলে সুপরামর্শ দিয়ে আপনি বলেন, আমাদের দেশে যেমন আপনি মাহাতি মোহাম্মদ মালয়েশিয়াকে 20 বছরে কি করছে, একটা উন্নয়নশীল রাষ্ট্র তৈরি করে দিচ্ছে। তাদের দেশে কিন্তু যদিও তারা জাতীয় সরকার তৈরি করে নাই, কিন্তু তাদের দেশটা কিন্তু আমাদের দেশের মতো না, তাদের দেশের লোক কিন্তু অন্যভাবে ছিল। এবং আমাদের দেশে তারা মাহাতি মোহাম্মদের কোন সরকার থাকা অবস্থায় কিন্তু তার সরকার এরকম লুটতরাজ করে নাই, কিন্তু আমাদের সরকার এলে এককভাবে যারা ক্ষমতা পায় তারা এককভাবে তারা নিজেরা প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠা করে না। তাইলে আমি যেটা মনে করি যে এই ডক্টর ইউনূসকে যদি আমি ক্ষমতায় রাখা, তাকে যদি আমি বসে আমরা জাতীয় সরকার তৈরি করি, জাতীয় সরকার তৈরি করে আমরা বিদেশের কাছে সেইভাবে আমরা অ্যাপ্লাই করি না যে আপনারা আমাদের দেশে ইনভেস্ট করেন, আমরা আমাদের দেশে ইন্ডাস্ট্রি তৈরি করেন, আমার দেশকে লোকের কাজে লাগান, আমার দেশে অসংখ্য জনগণ আছে এবং পৃথিবীর অন্যান্য দেশ উন্নয়নশীল হয়েছে, যেটা হলো যে দেশটার জনগণ বেশি আছে। যেন আমরা চীন সবচেয়ে এখন পৃথিবীর প্রথম স্থানের ভিতরে চলে আসতেছে, কারণ চীনের ভিতরে প্রায় 150 থেকে 200 কোটি মানুষ।
তো ওই জন্য তারা দ্রুত উন্নয়ন হচ্ছে। তো বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, আমরা এই রাষ্ট্রে তো আমাদের প্রচুর লোক, আমাদের দেশে তো প্রচুর শ্রমিকের অভাব, অনেক বেকার, লক্ষ লক্ষ বেকার লোক আছে। তাহলে দেখেন ইন্ডাস্ট্রি করলে লোকের কোনো অভাব নাই, কাজের কোনো লোকের অভাব পাওয়া যাবে না, তাহলে তো আমাদের দেশে আসলে দ্রুত উন্নয়ন হওয়ার কথা। জি জি আপনি ঠিকই বলেছেন যে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের ডক্টর আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কি মনে করেন যে এই জাতীয় সরকার তৈরি করলে, জি হ্যাঁ, অন্য ইন্টারন্যাশনাল ভাবে একটা দেবে, যে একটা ব্যাখ্যা আছে যেটা আপনার জানা আছে, তো সেইভাবে যদি আসলে জাতীয় সরকারটা আমরা যদি এই যে আমি যে ব্যাখ্যাটা দিলাম এখানে সব ধরনের লোকই থাকে, তাইলে আপনার মতে আপনি কি মনে করেন যে এখানে জাতীয় সরকার হইলে আমার দেশটাই সুন্দরভাবে চলবে কিনা? আজকে ডক্টর ইউনূস কিন্তু এই যে পদত্যাগের কথা কেন বলতে চান, যে আপনাকে ওনার ভিতরে কিন্তু একটা ক্ষোভ আছে, কি উনি ভালো কাজ করতে চায় কিন্তু অন্যরা বাধা দিচ্ছে, বা ওনাকে অন্যরা বুঝিয়ে তাকে খারাপ কাজে নিতে চাচ্ছে, তাই না? আমরা যেটা মনে করতেছি যে এনে কিন্তু উভয় পক্ষের দ্বন্দ্ব আছে, যেটা হলো ওনাকে যারা পরামর্শ দিয়েছে, ওনার এনে যারা অনেকে বলতেছে যে ওনার এই উপদেষ্টার ভিতরে অনেকে আছে লুচ্চারাস, যে তারা মানে টাকার বিনিময় যেন আমরা বিভিন্ন ধরনের কাজ করতেছে। কেউ বলতেছে পুলিশের বাণিজ্য, মানে যারা নাকি পুলিশের এমনও হয়েছে, দেখেন আমি গতকালকে দেখলাম যে পুলিশের অলরেডি মার্ডার কেসের আসামি, পুলিশের ভিতরে বিভিন্ন আসামি তারা অনেকেই, তারা এখনো বহাল তবিয়তে আছে, যে যেটা হলো অলরেডি তারা এই সরকারের কিছু লোকের মাধ্যমে সেখানে টাকার বিনিময়ে তারা ওসি হচ্ছে, কেউ ইন্সপেক্টর এখনো আছে, কেউ রানিং এখনো তারা ওখানে জব করতেছে, তার মধ্যে কিন্তু ঠিকই মামলা আছে, সে কিন্তু বহাল তবিয়তে চাকরিতে আছে। তাইলে এখন এই কথাগুলি তো এইভাবে থাকতে পারে না। এটা আপনি কি বলবেন, জাতীয় জাতীয় সরকার হইলে কি এটা হওয়ার কথা ছিল? তখন তখন কি এটা হবে? তখন তো এটা হবে না। আপনি কি মনে করেন? না, আপনি আপনার কথাগুলো অকাট্য কথা, এই কথাগুলো আসলে কিন্তু আমাদের দেশে মানুষ কিন্তু এভাবে বলে না। এই যে আপনার একটা সুন্দর ধারণা, স্বচ্ছ একটা ধারণা, ট্রান্সপারেন্ট একটা আপনার পলিসি আপনি যে প্রেজেন্ট করলেন, উপস্থাপন করলেন, এটা অবশ্যই সাধুবাদ জানানো উচিত। আপনার যে যে আপনার ধারণা প্রতারণা করলেন, এখানে আপনি ধারণাটাকে আপনি এখানে যে উপস্থাপন করলেন, এটাকে সাধুবাদ জানানো উচিত। এভাবে কিন্তু আমাদের দেশের কোন পণ্ডিতেরা এভাবে কিন্তু জাতীয় সমস্যার কথা ভেবে তার সমাধানে এভাবে কিন্তু এগিয়ে আসেন নাই, যেটা আপনার মুখ থেকে আমরা শুনলাম। আপনি খুবই যুক্তিসঙ্গত ভাবে বলেছেন যে এখন এই যে আমাদের সরকার যারা ক্ষমতায় এসে নির্বাচনের মাধ্যমে, নির্বাচন দিয়ে বা না দিয়ে, যে প্রহসন মাধ্যমে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান এবং ক্ষমতায় থাকেন, তারা ক্ষমতায় থাকার ফলে হয় কি যে আপনার কথা মধ্যে তাদের দুর্নীতি এবং ফ্যাসিজম, ফ্যাসিবাদ তাদের মধ্যে সৃষ্টি হয়ে যায়। তো সুতরাং এটা সত্যিই একটি কিন্তু বিরাট একটা ক্ষমতা, সত্যিই একটি আপনার একটা খুবই উত্তম ধারণা। আপনি যে ধারণাটা দিয়েছেন এটা খুবই উত্তম ধারণা, যে আমাদের যদি এই সরকার ব্যবস্থা যদি আমাদের সমস্ত শ্রেণীর লোকজনের অংশগ্রহণ থাকে, আলেম সমাজ থেকে, তার প্রতিরক্ষা সমাজ থেকে, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, সব জায়গায় থেকে যদি তাহলে এখন এখানে দুর্নীতির আর কোনো সম্ভাবনা থাকছে না। শিক্ষাকে মানে ব্যাঘাত ঘটবে না, ব্যাঘাত ঘটবে না, আইনের ব্যাঘাত ঘটবে না, প্রত্যেকে স্বচ্ছতা থাকবে। এবং আপনি আরো বলেছেন যে এটা তৃণমূল পর্যায়ে, আমাদের ইউনিয়ন পরিষদ পর্যন্ত যদি এভাবে হয়ে যায়, সমস্ত মানুষ, আমরা আরো ভাবে বলতে পারি, ইন আদার ওয়ার্ড আমরা বলতে পারি, this is the participation of all classes of people in this government, direct participation, যে এই গভর্নমেন্টের সমস্ত মানুষের অংশগ্রহণ থাকবে। হ্যাঁ, আপনি 5 বছর চালিয়ে দেখেন না, ওই সিস্টেমটা 5 বছর প্রয়োগ করে দেখেন, তারপরে পরিবর্তন করেন। খুব সুন্দর কথা, যেটা আমাদের 5 বছর চালিয়ে দেখা যায়। আমাদের দেখলাম তো 53-54 বছর তো দেখলাম আমরা যে কিভাবে দেশ শাসন হচ্ছে, পরিচালিত হচ্ছে, এটা একটা করলো। আর এখানে আপনার একটা কথা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, হ্যাঁ এটা একটা উত্তম প্রস্তাব, ওনাকে রেখে, কারণ ওনার যে অ্যাকসেপ্টেবিলিটি, এটা ইউনিভার্সাল। কারণ উনি ওনাকে দিয়ে যদি, ওনাকে সামনে রেখে যদি এইভাবে একটা ঐক্যমত্যের জাতীয় অংশগ্রহণের, মানুষের অংশগ্রহণের মাধ্যমে যদি একটা সরকার পরিচালনা করা হয় 5 বছরের জন্য, তো আমার মনে হয় যে উনি সারা বিশ্বে একটা নোবেল বিজয়ী একজন ব্যক্তিত্ব হিসাবে এবং ভারসাম্য কথাবার্তার মাধ্যমে উনি এই দেশকে এগিয়ে নিতে পারবেন। এবং আমার মনে হয় যে আপনি ডক্টর মাহাথির মোহাম্মদের কথা বললেন, তো আমার মনে হয় যে বাংলাদেশের ওই স্থানে যেতে আর বেশি সময় লাগবে না, কারণ বাংলাদেশে আরো দ্রুত পারে। কারণ হলো
যে বাংলাদেশে আপনার একটা কথা উল্লেখ করেছেন, সেটা হলো, এটা আমরা সবাই জানি যে বাংলাদেশে হলো যে শ্রম শক্তি, জনশক্তি, ম্যান পাওয়ার বলে, জি এই ম্যান পাওয়ারটা অন্য কোনো দেশে এত নাই। আমাদের দেশে মানুষ ওই তো আপনার এখানে যে আপনি দেখেন এখনো 500 টাকা লেবার পাওয়া যায়, 500 লেবার পাওয়া যায়। ওই যে দেখুন যখন জিয়াউর রহমান তাই না? জিয়াউর রহমান যখন ক্ষমতা আসলো, মেজর জেনারেল জিয়াউর রহমান যখন ছিলেন, উনি হেলিকপ্টার নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন, যা বলতে আপনাদের আহ, ওই 10 কোটি মানুষের 20 কোটি হাত। তো এরকমই যে যদি আমাদের দেশের যে মানুষের 20 20 কোটি কোটি মানুষের 40 40 কোটি কোটি হাত, তা আমাদের দেশের মানুষ এই যে জনশক্তি, আমাদের জনগণকে যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, if we can transform the manpower, আপনি দেখেন আল্লাহর কি কুদরত, আল্লাহ এই অবস্থাও মানে বিগত 16 বছরে মানে একটা ডাটাবেস বাংলাদেশ ব্যাংকে দিছে 2000 লক্ষ কোটির টাকার বেশিও নাকি বিদেশে পাচার হচ্ছে, তারপরও আমাদের দেশে একটা লোক না খেয়ে মরে নাই। তাইলে জাতীয় ঐক্য সরকার হইলে তাইলে 40 কোটি হাত, তাইলে আমাদের অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছাবে? এখানে অবশ্যই এখানে একটা সুফল, অবশ্যই এর একটা, এই দেশ একটা সমৃদ্ধশালী দেশে পরিণত হয়ে যাবে খুব সহসাই। তো সুতরাং আসলে বিষয়টা বর্তমান ক্রান্তিকালে এই বিষয়টা আমার মনে হয় যে আপনার এই রূপসী বাংলা টেলিভিশনের মাধ্যমে আমাদের যারা বোদ্ধা আছে, যারা রাজনীতিবিদ এবং চিন্তাশীল ব্যক্তি, তারা এটা আসলে ভাবা উচিত, মূল্যায়ন করা উচিত, এই পথে অগ্রসর হওয়া উচিত বলে আমি মনে করি। তো আপনি জি, ধন্যবাদ আপনাকে। না আপনাকে ধন্যবাদ। তো এখন থেকে প্রিয় প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করলাম এবং আলোচনার মাধ্যমে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক আমরা বিষয়ে জ্ঞান লাভ করতে পারলাম, যেটা আমাদের রূপসী বাংলার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন, উনি যে ধারণাটা উপস্থাপন করলেন, আমিও চিন্তা করে দেখেছি যে বাংলাদেশের 20 কোটি মানুষের চিন্তার খোরাক হওয়া উচিত। এই মুহূর্তে দেশে এই ধরনের সরকার ব্যবস্থা যদি পরিচালনা করা যায়, গঠন করা যায়, তাহলে এই দেশ সমৃদ্ধশালী হবে। এবং উনি এটা দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন কিভাবে মালয়েশিয়া তারা সমৃদ্ধি লাভ করেছে এবং এদেশে কিভাবে আর কোন সরকার ফ্যাসিস্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, যেখানে সকলের অংশগ্রহণ থাকবে, সকলের সেখানে সরকার হিসেবে তারা তাদের ক্ষমতা থাকবে। কাজেই এখানে একচ্ছত্র আর কোনো যে দুর্নীতি করার আর কোনো সুযোগ থাকবে না। আশা করা যায় আমাদের এই আলোচনাটা বাস্তবায়ন হোক এবং দেশের শান্তি ফিরে আসুক। আপনাদের সবাই ধন্যবাদ। আপনার মূল্যবান কথার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আশা করবো আপনারা আমাদের এই অনুষ্ঠানটা দেখবেন এবং শুনবেন। আমার প্রথমেই প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যে প্রস্তাবটা নিয়ে আলোচনা করলাম সেটা নিয়ে অবশ্য আপনি নিজেই একটি উদ্যোগ গ্রহণ করে সবাইকে ডেকে, আশা করি সেই একটা পরিকল্পনা আপনার ভিতর থেকে আসবে। আপনি একজন বিজ্ঞ ব্যক্তি হিসাবে, যেহেতু আপনি বিজ্ঞ কারণেই আপনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, সে আশা ব্যক্ত করে আজকের জন্য আপনাদের কাছে আমরা বিদায় নিলাম।